অবশেষে কমল জ্বালানি তেলের দাম। অকটেন ও পেট্রোল লিটারে 10 টাকা, ডিজেল ও কেরোসিন কমল 3 টাকা করে। মধ্যরাত থেকে কার্যকর। কম দামে কিনতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা, ক্রেতা শূন্য পেট্রোল পাম্প। ফিলিং স্টেশনগুলো ওই দামে বিক্রি করছে না যে দামে কমার পরে যে দামটা হয়েছে, আমরা কালকে কিনবো। রাত 12টার পরে নিলে তেলের দাম মানে কম পাবো, ওই জন্য নিচ্ছি না। পাবলিক খুব চালাক, তারা ওই রাতের মধ্যরাতের পর থেকে তেল নেওয়ার জন্য পাম্পে আসতেছে না। আগামীকালকে রেট ধরার জন্য কাস্টমারদের অপেক্ষায় আছে, আজকে কিনতেছে না, কম কিনতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 23 টাকা দরে ধান ও 32 টাকা কেজিতে চাল কিনবে সরকার। 1 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সরাসরি কেনা হবে কৃষকের কাছ থেকে। ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। রাজশাহীতে শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় একজন আটক, বিচার দাবিতে ক্লাস বর্জন। আইএসের দায় স্বীকার, কৃতিত্ব নেয়ার চেষ্টা মাত্র, বলছে পুলিশ। জয় অপহরণ ও হত্যা চেষ্টায় জড়িত 3 জনের কথা জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। দাবি ডিবির, পাওয়া গেছে এফবিআই এজেন্টকে টাকা দেওয়ার প্রমাণ। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালুর প্রক্রিয়া চলছে, জানালেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন। এবং রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের প্রতি স্বজনদের শ্রদ্ধা। 3 বছরেও পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় ক্ষোভ। দেশের বাজারে অবশেষে জ্বালানি তেলের দাম সমন্বয় করল সরকার। সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ দেওয়া হয়। আজ মধ্যরাত থেকেই নতুন দামে জ্বালানি তেল বিক্রি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চলতি বছরের শুরু থেকেই গত এক যুগের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ কমে ব্যারেল প্রতি $30 নিচে নেমে এলেও দেশের বাজারে এতদিন কমানো হয়নি তেলের দাম। অবশেষে নানা যুক্তি ও হিসেব বিশ্লেষণ করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো সরকার। নতুন দাম অনুযায়ী পেট্রোল ও অকটেনে 10 টাকা এবং ডিজেল ও কেরোসিনে 3 টাকা করে কমানো হয়েছে। এর ফলে ডিজেল ও কেরোসিন 3 টাকা কমে 65 টাকা, পেট্রোল 10 টাকা কমে 86 টাকা এবং অকটেন 10 টাকা কমে 89 টাকায় বিক্রি হবে। নতুন করে নির্ধারিত এই মূল্য আজ মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এদিকে তেলের দাম কমায় গ্রাহকদের মধ্যেও সঞ্চার হয়েছে নতুন আশার। ক্রয়ের সাথে বিক্রয়ের সাথে তো মিলে না, অনেক তারতম্য ছিল। এটা একটু কমাতে স্বস্তি, অবশ্যই আশা করবো আরো কমবে। রাত 12টার পরে নিলে তেলের দাম মানে কম পাবো, ওই জন্য নিচ্ছি না আর কি। এখন নিলে তো আগের দামে নিতে হবে। দাম কমছে, বাট এখন তো ফিলিং স্টেশনগুলো ওই দামে বিক্রি করছে না যে দামে কমার পরে যে দামটা হয়েছে, আমরা কালকে কিনবো। আমাদের বেচা বিক্রিও কমে গেছে, যে তেলগুলো আমাদের এক্সপায়ার থেকে যাবে ওগুলো আমাদের লস। যে পণ্যটা আমাদের স্টকে আছে এটার উপরে এখানে আমাদের লস হয়ে যাবে, এখন মনে করেন আর সেল হচ্ছে না। অন্যদিকে বিশ্লেষকদের দাবি ন্যায্যতার ভিত্তিতে এই দাম নির্ধারিত হয়নি, আশঙ্কাও আছে মূল্যস্ফীতির। কতটুকু মূল্য কমানোটা যৌক্তিক ছিল এই প্রশ্নেই আপত্তি রয়ে গেছে। কারণ 10 টাকা মূল্য কমাতে হবে, এটা কিভাবে নির্ধারণ করা হলো? কেন বেশি হলো না, কেন কম হলো না? আমাদের হিসেবে দেখা যাচ্ছে যে আপনার জ্বালানি তেলের দাম ডিজেলের ক্ষেত্রে 30 টাকা কমানো যায়, ফার্নেস অয়েলের ক্ষেত্রে 30 টাকা কমানো যায়। এখন দরপতন ডাইরেক্টলি সমন্বয় করলে বেনিফিটেড হয়, শিল্পের উৎপাদন ব্যয় কমে, পরিবহন ব্যয় কমে, কিন্তু ভাড়া বা পণ্য, যে পণ্য উৎপাদিত হলো বাজারে আসলে সেই বাজারে সেই পণ্যের দাম কমার বেনিফিটটা ভোক্তা পাচ্ছে না। সবশেষ 2013 সালের জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। এর আগে গেল 31 মার্চ ফার্নেস অয়েলের দাম কমিয়েছে সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর 7 রাস্তার একটি পেট্রোল পাম্পের সামনে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। আমরা চলে যাব তার কাছে। রাকিব, আপনি কেমন দেখছেন সেখানে পরিস্থিতি? হ্যাঁ পারমিতা, আপনি জানেন যে আজ রাত 12টা 1 মিনিট থেকে কার্যকর হবে
তেলের যে দাম কমানো হয়েছে সে বিষয়ে আপনি জানেন পেট্রোল এবং অকটেন কমানো হয়েছে 10 টাকা প্রতি লিটারে এবং ডিজেল ও কেরোসিনে কমানো হয়েছে 3 টাকা। সেক্ষেত্রে পেট্রোল বিক্রি হবে কিন্তু আজ রাত থেকে কমে গিয়ে দাঁড়াবে 10 টাকা কমে এবং অকটেন বিক্রি হবে 10 টাকা কমে 89 টাকা। ডিজেল 3 টাকা কমে বিক্রি হবে 65 টাকা, কেরোসিন 3 টাকা কমে বিক্রি হবে 66 টাকা। তো এখানে কিন্তু এই দাম কমার বিষয়ে আমরা সাধারণ মানুষ, স্টেশন মালিক এবং ড্রাইভারদের সাথে কথা বলেছি। আমরা 3 জনের মধ্যে কিন্তু 3 ধরনের প্রতিক্রিয়া পেয়েছি। আমি যদি আপনাকে একটু জানাই যে সাধারণ যারা যাত্রী রয়েছে বা সাধারণ যারা মানুষ রয়েছে তারা আমাদেরকে যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা বলছেন যেহেতু পেট্রোল, অকটেন এবং ডিজেলের দাম কমানো হচ্ছে, সেহেতু যখন তেলের দাম বাড়ানো হয় তখন যেভাবে সরকার একটি চার্টের মাধ্যমে ভাড়া নির্ধারণ করে দেয়, একইভাবে যদি ভাড়া কমার পরেও সেভাবে একটি ভাড়া নির্ধারণ করে দেওয়া হয় চার্টের মাধ্যমে, সেটি কিন্তু সাধারণ মানুষের জন্য একটি উপকারে আসবে বলে তারা আমাদের জানিয়েছেন। এছাড়া স্টেশন মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু তেলের দাম কমবে সেহেতু তাদের কিছুটা লোকসান হবে, কারণ তারা আমাদের যুক্তি দিয়েছেন তারা যে পরিমাণ তেল ইতিমধ্যে রিজার্ভ ট্যাঙ্কে রেখেছেন। আমি এখন যে তেল স্টেশনটিতে আছি এটি 7 রাস্তার তেজগাঁওয়ে, এটি একটি সিটি ফুল স্টেশন। তারা বলছেন তাদের এখানে এই মুহূর্তে প্রায় 22,000 লিটার তেল এখানে তাদের মজুদ রয়েছে তাদের রিজার্ভ ট্যাঙ্কে। তারা বলছেন এই যে 22,000 লিটার তেল রয়েছে এটি কিন্তু তাদের এই কম মূল্যে অর্থাৎ লোকসান দিয়ে বিক্রি করতে হবে। এরপরেও তারা আমাদের বলেছেন যেহেতু সরকার নিয়ম করে দিয়েছে, তেলের দাম কমিয়ে দিয়েছেন, তারা সরকারের সেই নিয়ম মেনে কম দামে বিক্রি করবেন। এছাড়া যারা ড্রাইভার রয়েছেন, যারা চালক রয়েছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু তেলের দাম কমানো হবে সেহেতু তাদের যে যাত্রীদের যে ভাড়া এবং তাদের যে মালামাল পরিবহনে যে ভাড়া রয়েছে সেটিও তারা পর্যায়ক্রমে কমিয়ে নিয়ে আসবেন। তারাও সরকারের যে নিয়ম সেটি মেনে কম মূল্যে এবং কম ভাড়া যাত্রী এবং মালামাল পরিবহন করবেন। সব মিলিয়ে আপনি বুঝতেই পারছেন যে সাধারণ মানুষদের মধ্যে একটি তারা বিষয়টিকে খুব ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং তারা যে বিষয়টি বারবার বলেছেন যে যেহেতু তেলের দাম বাড়ার পরে সবকিছুর মূল্য বেড়ে যায়, এখন যেহেতু তেলের দাম কমবে সেহেতু সবকিছুর দাম এবং সবকিছুর মূল্য নিশ্চয়ই সরকারের পক্ষ থেকেই মনিটরিং করে কমানো হবে। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যেহেতু আজ রাতে তেলের দাম কমবে সেহেতু কিন্তু স্টেশনে কিছুটা গাড়ির চাপ কম, কারণ যারা চালক এবং যারা গাড়ির মালিক রয়েছেন তারাও নিশ্চয় অপেক্ষায় রয়েছেন রাত 12টার পরে তেলের দাম কমার পরে তারা কম মূল্যে তেল কিনবেন। তো মোটামুটি আমি যে স্টেশনটিতে আছি এটি ছিল এই সবশেষ অবস্থা। সাধারণ মানুষের মধ্যে একটি ইতিবাচক প্রভাব পড়েছে তেলের মূল্য কমার কারণে। পারমিতা। সহকর্মী মাহমুদ রাকিবের কাছ থেকে জানছিলাম জ্বালানি তেলের দাম কমার যে প্রভাব পড়েছে পেট্রোল পাম্পগুলোতে, তারই খবরাখবর। আগামী 5ই মে থেকে 13 লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি 23 টাকা দরে 7 লাখ টন ধান এবং মিলারদের কাছ থেকে কেজি প্রতি 32 টাকা দরে 6 লাখ টন চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। কৃষকদের প্রণোদনা দিতেই তাদের কাছ থেকে সরাসরি ধান কেনার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 10,74,000 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে চালের পরিমাণ প্রায় 7,70,000 মেট্রিক টন। সরাসরি কৃষকদের কাছ থেকে এ অবস্থায় আসন্ন বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য মন্ত্রী ও কৃষি মন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, কৃষকদের প্রণোদনা দেওয়ার লক্ষ্যেই কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি ধান এবং চাল মিলিয়ে আমরা 13 লক্ষ মেট্রিক টন সংগ্রহ করব। আমরা কৃষকদের সরাসরি প্রণোদনা দেওয়ার জন্য আমরা এবার 7 লক্ষ মেট্রিক টন আমরা ধান সংগ্রহ করব এবং আমরা চাল সংগ্রহ করব 6 লক্ষ মেট্রিক টন। ধানের উৎপাদন খরচের চেয়ে 2 টাকা 30 পয়সা বেশি এবং চালের উৎপাদন খরচ থেকে 3 টাকা বেশিতে মোট 13 লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। ধানের উৎপাদন খরচ পরে 20 টাকা 70 পয়সা, সেখানে আমরা 23 টাকা দিচ্ছি, 2 টাকা 30 পয়সা বেশি দিচ্ছি এবং চাল সংগ্রহের প্রতি কেজি মূল্য হচ্ছে 32 টাকা। 5 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। মধ্যস্বত্বভোগীদের পরিবর্তে কৃষককে সরাসরি প্রণোদনা দিতে খাদ্য সংগ্রহের ক্ষেত্রেও বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। ফরিয়াদের দৌরাত্ম্য কমানোর জন্য আমরা সরাসরি কৃষকদের কাছে ধান কিনব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরাসরি চাল ও ধান কেনার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দেশের কৃষকরা। পাশাপাশি ডিলার পর্যায়ে বাদ দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহের দাবি জানান তারা।
আলহামদুলিল্লাহ, সরকার 23 টাকা আমার কাছ থেকে নিয়ে যায়, অনেক উপকার আছে, আপনারা খুব খুশি আছে। কৃষকেরা বাঁচতে পারবে এবং তাদের লাভ হইলে আরো বেশি করে ফলাফল করতে পারবে। সরকার যে মহান উদ্যোগ কৃষকের জন্য নিয়েছেন, সেটা আমি মনে করি খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। সরকার যদি কৃষকের মারফতে 23 টাকার দরে ধান কেনে, তাহলে কৃষকের সবলিত হবে। আর যদি কোনো দালালের মারফতে কেনে, তাহলে আমরা লস খাবো। আমাদের একটাই আশা, আমাদের কাছ থেকে সরাসরি ধান কিনতে পারে, তাইলে আমাদের উপকার হবে। চাল হচ্ছে 32 টাকা কেজি, তো সরকার দেয় একটু বেশি, আমাদের 12,000 টাকা আমরা লাভবান হব। এইবার সরাসরি নেওয়ার কথা বলছে, এখন যদি নেয় তাহলে আমরা লাভবান হব। রমজানের অত্যাবশ্যকীয় পণ্যগুলো চাহিদার চেয়ে বেশি মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে সচিবালয়ে আমদানিকারকদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, ভোজ্য তেল, চাল, খেজুর, ডাল সহ নিত্যপণ্যের অভাব হবে না। তিনি এগুলোর দাম নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। আমরা আশা করব অতীতের মতো এবারও আপনারা সেভাবে যথাযথ দায়িত্ব পালন করবেন। কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে যদি বাজারে কোনো সংকট সৃষ্টি করতে চায়, কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়, তাইলে কিন্তু সেটা আমাদের কারোর জন্য মঙ্গল হবে না এবং এটা আমরা কিছুতেই করতে দিব না। সেই জন্য যা যা করা দরকার আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা সেটা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যার প্রতিবাদে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। রাজশাহী থেকে সাইফুর রহমান রকির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রোববার সকাল 10টার দিকে শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে শোক মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। একই সময় সিনেট ভবনের সামনে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও আরেকটি মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা দ্রুত হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। এই ব্যাপারগুলো আসলে প্রচন্ড মর্মান্তিক। আমরা আসলে নিতে পারছি না ব্যাপারগুলো। যতক্ষণ পর্যন্ত না আমরা এই সাজার বিচার, সুষ্ঠু বিচার পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস বর্জন এবং অন্যান্য কর্মসূচি আমাদের চলতে থাকবে। হত্যাকারীদের বিচার না হওয়ায় বারবার নৃশংসতার শিকার হচ্ছেন মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত তারা। ওনার মতো মানুষ যদি মরতে পারে, আমরাও মরতে পারি যে কোনো সময়, কোনো একটা ঘটনা ঘটতেই পারে। ওনার মতো মানুষ যদি এরকম নির্মমভাবে নিহত হতে পারেন, তাহলে যে কেউ আমরা ইনসিকিউর ফিল করতেছি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের অনেকগুলো টিম কাজ করতেছে আইডেন্টিফাই করার জন্য সম্ভাব্য সকল কারণ এবং ব্যক্তি বা গোষ্ঠী কারা জড়িত আছে এই নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। গত রাত্রে সন্দেহভাজন একজনকে আমরা গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার থেকে যদি আমরা কিছু তথ্য পাই তাহলে সেটা নিয়ে আমরা আরো করতে পারবো। আর অন্যান্য যত সম্ভাবনা আছে সবগুলো আমরা খতিয়ে দেখতেছি। শনিবার সকাল 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে শালবন এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী। সময় সংবাদ, রাজশাহী। বিচারহীনতার কারণেই 12 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 জন শিক্ষক খুন হয়েছেন বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। এদিকে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় আইএসএস স্বীকার করাকে ভার্চুয়ালি কৃতিত্ব নেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিনুল ইসলাম। ভবিষ্যতে দেশে পটকা ফুটলেও আইএস তার দায় স্বীকার করবে বলে মন্তব্য করেন তিনি। 2004 থেকে 16 এ 12 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছেন 4 জন শিক্ষক। খুনিদের সবশেষ শিকার ইংরেজি বিভাগের অধ্যাপক AFM রেজাউল করিম সিদ্দিকী। 2004 সালের 24শে ডিসেম্বর অর্থনীতি বিভাগের অধ্যাপক ইউনুসকে বিনোদপুরের একটি আহলে হাদিস মসজিদের সামনে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার 6 বছর পর জেএমবির 2 সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অধ্যাপক ইউনুস হত্যার 2 বছরের মাথায় খুন হন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের। এই ঘটনায় 2008 সালের 22শে মে একই বিভাগের শিক্ষক মহিউদ্দিন সহ 4 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। 2014 সালের 15 নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাউল সাধক ডক্টর শফিউল ইসলামকে বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয়। পরের বছর 2 যুবদল নেতা সহ 11 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। অধ্যাপক রেজাউলের আগে নিহত 3 শিক্ষক হত্যা মামলার একটিও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এই অবস্থাকে বিচারহীনতা অভিহিত করে একের পর এক শিক্ষক হত্যার জন্য সমাজ ও প্রশাসন দায় এড়াতে পারে না বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। অন্তত 4টা ঘটনা হওয়ার পরে তো আমরা বলতেই পারি যে এক্ষেত্রে সমাজ এবং রাষ্ট্রের একটা অনেক বড় দায়িত্ব ছিল। যারা ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে
বিচারে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং সেটা দিতে না পারা এবং বিচারহীনতার কারণে বিষয়গুলো পরবর্তী হত্যাকাণ্ড আরো বেশি উৎসাহিত হয়েছে। এদিকে আইএসের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকারকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। অন্যান্য ঘটনাগুলোর যারা আসামি তারা গ্রেপ্তার হয়েছে, অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পুলিশের তদন্ত শেষ হয়েছে, তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি স্বীকার করেনি যে তাদের সেই কথিত আইএস বা আল কায়দার সাথে তাদের কোনো সম্পর্ক আছে, এটি তারা স্বীকার করে নাই। কাজেই এটি একেবারেই এই বায়বীয় দাবির সাথে এই হত্যাকাণ্ড বা ইতোপূর্বে সংঘটিত কোনো ঘটনারই কোনো সম্পর্ক নেই। তিনি আরো মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগের শিক্ষক হত্যাকাণ্ডের সঙ্গে এবারের ঘটনার যোগসূত্র নেই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। অনিবন্ধিত সিম 1 মে থেকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে, জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিদেশ গমনে ভোগান্তি এড়াতে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট সেবা সপ্তাহ ও আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়মকানুন বজায় রেখেই বহির্গমন ব্যবস্থায় উন্নয়ন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব এলাকায় ডিজিটাল পাসপোর্ট অফিস স্থাপন করা হবে। নানা ধরনের কাজে নাগরিকদের নিজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দলিল বা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে পাসপোর্ট, যা কিনা বিদেশের মাটিতে নিশ্চিত করে অন্য কোনো দেশের নাগরিকত্বের বৈধতা। বিশেষ এই সেবা কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে নতুন করে ঢাকা সহ দেশের 10টি জেলায় চালু হলো আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন। রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবনগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নাগরিকের পাসপোর্ট প্রাপ্তি আরো সহজ করতে অচিরেই ই পাসপোর্ট ব্যবস্থা চালু করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। আর সেই সাথে ইলেকট্রনিক পাসপোর্ট, এটা আরো নতুন প্রযুক্তি এসে আছে, কাজে ইলেকট্রনিক পাসপোর্টও আমরা ইনশাআল্লাহ তৈরি করব এবং আমরা দেব। এই পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। 1,40,00,000 মেশিন রিডেবল পাসপোর্ট এবং 3,26,000 মেশিন রিডেবল ভিসা প্রদান করা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং এই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, পাসপোর্ট করার প্রক্রিয়া ডিজিটালাইজড হলে কমবে দুর্নীতি এবং নাগরিক হয়রানি। যেহেতু এখন মেশিন রিডেবল পাসপোর্ট আছে এবং মেশিন রিডেবল ভিসার ব্যবস্থা আছে, সেখানে অনলাইনে টিকিটের ব্যবস্থা করলে পরে এক্ষেত্রে টিকিটের হয়রানি অনেক কমে যাবে। সারা বাংলাদেশে যেমন ডিজিটাল সেন্টার করে দিয়েছি, কাজে ওই ডিজিটাল সেন্টারে যেই মানুষ তার পাসপোর্টের আবেদন বা ভিসার আবেদন করতে পারবে, সেইভাবে একটা সমস্ত দেশের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করে এই ডিজিটাল ব্যবস্থার মধ্য দিয়ে যেন মানুষ তার সেবাটা পেতে পারে, সে ব্যবস্থা আমরা ইতিমধ্যে করে যাচ্ছি। এর আগে শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রে জড়িত আরো 3 জনের নাম জানিয়েছেন শফিক রেহমান। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে কথা জানান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, এই ষড়যন্ত্রের অর্থ যোগানদাতা সহ ওই 3 জনের বিরুদ্ধে তদন্ত শেষে বিচারের আওতায় আনা হবে। শফিক রেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, যেগুলো সেই সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যের সাথে কোনো মিল নেই। অর্থের উৎস সম্পর্কেও তিনি আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি আরো অন্তত 3 জনের নাম বলেছেন, যাদের সম্পৃক্ততা সম্পর্কে যাচাই বাছাই হচ্ছে এবং বারবার আমরা তাদের সম্পৃক্ততা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। নিশ্চিত হলে এবং আরো করবোরেটিং এভিডেন্স পেলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। শুরু হয়েছে 10ম জাতীয় সংসদের 10ম অধিবেশন। বিকেল 5টায় শুরু হয় অধিবেশন। শুরুতে সভাপতি মণ্ডলী মনোনয়ন দেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এরপর শোক প্রস্তাব উত্থাপন শেষে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, 2018 সালের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। ইতোমধ্যে স্বপ্নের পদ্মা সেতুর 33% নির্মাণ কাজ শেষ হয়েছে বলেও জানান মন্ত্রী। সংসদের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2016, বাংলাদেশ ইপিজেড শ্রম বিল 2016 সহ 3টি বিল উপস্থাপনের কথা রয়েছে। 10ম অধিবেশন চলবে আগামী 5 মে পর্যন্ত।
গেজ রেল লাইন নির্মাণ। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। ব্রাদার্স ইউনিয়নকে ৭৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে মুশফিকের মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৫ রান করে মোহামেডান। জবাবে ১ বল বাকি থাকতেই ২০৭ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। এছাড়া ফতুল্লায় কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৮ উইকেটে হারিয়েছে শেখ জামাল এবং বিকেএসপিতে টাই হয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ২১ রানেই দুই ওপেনার সৈকত আলী ও ইজাজ আহমেদকে হারায় মোহামেডান। তবে অধিনায়ক মুশফিক ও উপল থারাঙ্গার ১৩৫ রানের জুটিতে ভর করে বড় সংগ্রহের ভিত্তি পায় সোহেল ইসলামের শিষ্যরা। মুশফিক ৭২ ও ৭০ রানে লঙ্কান থারাঙ্গা আউট হলেও নাজমুল হোসেন মিলনের অপরাজিত ঝোড়ো ৭০ ও আরিফুল হকের ৪১ রানের সুবাদে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৮৫ রানের সংগ্রহ পায় মোহামেডান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মোহামেডানের বোলারদের তোপে পড়ে ব্রাদার্স। দলীয় ৫২ রানেই প্রথম সারির ৪ ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গোপীবাগের দলটি। জাকির হাসানের ৬১ রানে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে তারা, তবে ইফতেখার সাজ্জাদের ২৯ ও নূর আলমের ৩৬ রান ছাড়া বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় ২০৭ রানেই থেমে যায় ব্রাদার্স ইউনিয়ন। মোহামেডানের শুভাশিস ২৮ রানে নেন ৩ উইকেট। সন্ধ্যার সময় আরও থাকছে রাজধানী ডেমরায় বালু নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বিআইডব্লিউটি এর কর্মীদের ওপর দখলবাজদের হামলা। লাঞ্ছিত হন সাংবাদিকরাও। সতর্ক বার্তা দিতে ১ মে সব অনিবন্ধিত সিম সাময়িক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে এয়ারটেলের উদ্যোগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে সচেতনতামূলক র্যালি শেষে বক্তব্য রাখেন তিনি। এখন পর্যন্ত ৭ কোটি গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন সম্পন্ন করেছেন বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ৭ কোটির অধিক মানুষ যারা ভেরিফিকেশন করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা সচেতন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করেছেন। আমরা ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিজ নিজ সিম পুনর্নিবন্ধন করি এবং আমরা ৩০ এপ্রিলের পর ১ মে থেকে শুরু থেকে যা বলছি যে কিছু সময়ের জন্য কিন্তু আপনারা যারা পুনর্নিবন্ধন করেননি তাদের সিমটি অচল থাকবে কিছু সময়ের জন্য এবং এক সময় সেটি সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা রানা প্লাজা ধসের ৩ বছর পেরিয়ে গেলেও আজও শুকায়নি আহত শ্রমিকদের ক্ষত। সেদিনটিকে স্মরণ করতে আজ ঘটনাস্থল সাভার ও রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের বিভিন্ন সংগঠন পালন করে নানা কর্মসূচি। এতে অভিযোগ করা হয় ৩ বছরেও আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দেওয়া হয়নি। তবে ঢাকার জেলা প্রশাসক জানালেন নিখোঁজদের শনাক্ত করতে প্রয়োজনে নতুন তালিকা করা হবে। সাইফুল জুয়েলকে সঙ্গে নিয়ে মিজানুর রহমান খবিরের রিপোর্ট। রানা প্লাজা ধসে সন্তান নিহত হলেও এখন ছেলের বন্ধুদের মাঝেই হারানো সন্তানকে খুঁজে ফেরেন এ মা। শত কাজের ব্যস্ততার মাঝেও প্রতিদিন অন্তত একবারের জন্য হলেও ধ্বংসাবশেষের কাছে আসেন তিনি। প্রায় প্রতিদিনই অনেকে আসেন এবং এই ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফেরেন তাদের স্বজনকে। এমন পরিবারের সদস্যদের দাবি তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং চিকিৎসা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি এই ২৪ এপ্রিল দিনটিকে যাতে শ্রমিকদের জন্য শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়। আহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা এসেছেন ২০১৩ সালের ২৪ এপ্রিলকে স্মরণ করতে। আমার হাত আটকে ছিল, ডান পা আটকে ছিল, আমি 2 ঘন্টা পর উদ্ধার হয়েছিলাম। এখন হয়তো ২-১ মানুষ আমার কথা শুনতে চায়, কিন্তু এই প্রত্যেকটা দিন আমার কেমন কাটে, প্রতিটা সময় আমার কেমন কাটে, সেই কষ্টের কথা কেউ শুনে না। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে ২০১৩ সালের এই মৃত্যুপুরী। ৫ লাখ ৪ লাখ এরকম দিয়ে স্থগিত করে রাখতে দিয়েছে। এই অবস্থায় আছি। আমাদের বিচার করার মতন কেউ নাই, আমাদের বিচার কেউ করে না। আমার সন্তানের মতন যেন আরো কারো মায়ের বুক খালি না হয়, আপনাদের কাছে শুধু এটুকু অনুরোধ। দিনটি স্মরণে বিভিন্ন শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করারও দাবি জানানো হয়। ৩ বছর পার হয়ে গেছে, আজকে কারখানা কর্তৃপক্ষ, শ্রম মন্ত্রণালয়, তারা কি এখনো পর্যন্ত নিখোঁজ এই শ্রমিকদের এখনো কোনো নাম, পরিচয়, ঠিকানা কেন তারা উদ্ধার করতে পারলেন না? দুর্ঘটনাস্থলে এসে ঢাকার জেলা প্রশাসক আবারও ডিএনএ টেস্টের কথা জানালেন। কিছু নমুনা এখনো সংরক্ষণ করা আছে ডিএনএ টেস্টের জন্য,
তাদের আত্মীয় স্বজনরা যারা ক্লেম করবে সেই নমুনা অনুযায়ী ডিএনএ টেস্ট করার পরে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে আর কেউ তালিকার বাইরে আছে কিনা। এদিকে রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনেও বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে। এ সময় অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা ও শ্রমিকদের ক্ষতিপূরণেরও জোর দাবি জানানো হয়। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, সাভার। রাজধানীর ডেমরার বালু নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় দখলবাজদের হামলার শিকার হয়েছে বিআইডব্লিউটি এর কর্মীরা। খবর সংগ্রহ করতে গেলে হামলা হয় সাংবাদিকদের ওপরও। সকালে ডেমরার বালু নদীর তীর সংলগ্ন ডেমরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাজধানীর ডেমরা বাজার সংলগ্ন বালু নদীর পাড় দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। আর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ অভিযানে নামলে ঘটে বিপত্তি। উচ্ছেদ কর্মীদের ওপর বৃষ্টির মতো ইট ছুড়তে থাকে স্থানীয় দখলদাররা। খবর সংগ্রহ করতে গেলে চড়াও হয় সংবাদ কর্মীদের উপরও। ঘটনাস্থলে চোখে পড়েনি পুলিশ। দু একজন আনসার সদস্য কর্তব্যরত থাকলেও ঘটনার সময় পিছু হটে যান তারা। নদীর গতি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং নদীর পাড় দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পর্যায়ক্রমে বালু, শীতলক্ষা ও তুরাগ নদীর তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক আমরা ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ এবং বালু নদীতে যে অবৈধ দখল এবং অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছি। আজকের যে প্রোগ্রামটা সেটা আগামী 3 দিন চলবে, 24, 25 এবং 26 তারিখ। মহামান্য হাইকোর্ট আবার নির্দেশনা দিয়েছেন এই কার্যক্রমগুলো, অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করে নদীর গতি প্রবাহ ঠিক রাখার জন্য। উচ্ছেদ অভিযানে অবৈধ বিভিন্ন স্থাপনা সহ ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীরও গুঁড়িয়ে দেওয়া হয়। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল পেলে একটি গরুও বাংলাদেশে যেতে দেবেন না বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার উত্তর 24 পরগনা জেলার সীমান্ত এলাকা বসিরহাট এবং বনগাঁয় প্রচারে এসে একথা বলেন তিনি। গত কয়েক মাসে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার কমে এসেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর প্রভাবেই বাংলাদেশে গরুর দাম বেড়েছে। তবে বাংলাদেশি অভিবাসীদের আশ্রয় এবং নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 2015 সালে জারি করা আদেশ অনুযায়ী গেল বছর যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে জানান তিনি। বাফুফে নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করল বাঁচাও ফুটবল পরিষদ। রোববার রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন সালাউদ্দিন বিরোধী এই প্যানেল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল ইশতেহার দেওয়ার 2 দিন পর এই ঘোষণা দিল বাঁচাও ফুটবল প্যানেল। ইশতেহারে জেলা ও বিভাগীয় পর্যায়ের ফুটবল উন্নয়নের ওপর প্রাধান্য দিয়েছে তারা। পাশাপাশি 8 বিভাগে 8টি একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানায় পরিষদ নেতারা। এছাড়া বাফুফের অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমের জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেয় বাঁচাও ফুটবল প্যানেল। ইশতেহার ঘোষণার দিন আনুষ্ঠানিকভাবে 21 সদস্যের প্যানেলও প্রকাশ করেছে তারা। আমাদের সবার পরিচয় করার কোনো প্রয়োজন হবে না। যারা ওনার সম্বন্ধে বক্তব্য দেন কিছু জানেন না, পুরন ভাইকে আমি সোনারগাঁ হোটেলে টিকিট দিচ্ছি ফুটবল। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কমল জ্বালানি তেলের দাম। অকটেন ও পেট্রোল লিটারে 10 টাকা, ডিজেল ও কেরোসিন কমল 3 টাকা করে, মধ্যরাত থেকে কার্যকর। 23 টাকা দরে ধান ও 32 টাকা কেজিতে চাল কিনবে সরকার। 1 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সরাসরি কেনা হবে কৃষকের কাছ থেকে, ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। রাজশাহীতে শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় একজন আটক, বিচার দাবিতে ক্লাস বর্জন। আইএসএফ দায় স্বীকার, কৃতিত্ব নেয়ার চেষ্টা মাত্র বলছে পুলিশ। জয় অপহরণ ও হত্যা চেষ্টায় জড়িত 3 জনের কথা জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। দাবি ডিবির, পাওয়া গেছে এফবিআই এজেন্টকে টাকা দেওয়ার প্রমাণ। ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালুর প্রক্রিয়া চলছে জানালেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন। এবং রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের প্রতি স্বজনদের শ্রদ্ধা।
3 বছরেও পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় ক্ষোভ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।